নমস্কার বন্ধুরা, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, আজকে এমন কতগুলো তথ্য এবং খবর আপনাদের কাছে দেব যেটা মেন স্ট্রিম মিডিয়া দেওয়ার কথা, কিন্তু তারা সেভাবে দিচ্ছে না। আর দিচ্ছে না বলেই আপনারা আমার এই চ্যানেলটিকে ভালোবেসে দেখছেন, সাবস্ক্রাইব করছেন, কমেন্ট করছেন, লাইক করছেন। যারা এখনো করেননি তারা সেটি দ্রুত করে ফেলুন এবং তার সাথে বেল আইকনে ক্লিক করবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে অন্তত আপনারা জানতে পারেন। এবার আসল কথায় আসি। তৃণমূলের যে 20 জন ধান্দাবাজ, গদ্দার, বিদ্রোহী, কোটাটকোট যাই বলুন না কেন, সাংসদরা বেরিয়ে গিয়েছিলেন, গিয়ে এনসিপিআই বলে অজ্ঞাত কুলশূল একটা ওই হাওড়ার হাটগাছা গ্রামের কোন পার্টির সাথে মার্চ করেছিলেন, যার কোনো ঠিক ঠিকানা নেই। এবং তারা এখন বিজেপিতে যেতে চাইছেন, হাঁসফাঁস করছেন, গলায় ক্রমাগত তাদের ফাঁসিকা ফান্দা ঝুলে যাচ্ছে মনে হচ্ছে। এইখানকার যারা বিধায়ক, ঋতব্রতর মতো কোট আনকোট, যেটা কুণাল ঘোষ বলেন বালিশ ঋত, তার পকেটে ঢুকে পড়ে তারা ডিম থেরাপি, সম্পত্তি, পুলিশের ভয় গার্ড করেছিলেন, তাদের মধ্যে বড় সেকশন হাঁসফাঁস করছে। এবং এই দুপক্ষের এই অবস্থা দাঁড়ালো কেন? যখন অমিত শাহ, নরেন্দ্র মোদী সর্বশক্তিমান এবং ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার তাদের হয়েই কাজ করেন। আমরা দিনের পর দিন এই রাজ্যের এসআইআরকে কেন্দ্র করে দেখেছি, বিভিন্ন দল ভেঙে যখন সাংসদ বিধায়করা চলে যান তাদের মার্জারের ক্ষেত্রে দেখেছি। এমনকি স্পিকার ওম বিড়লাকে নক্কারজনকভাবে সেই কাজ করতে দেখছি এবং সেই কাজে সম্মতি দিতে দেখছি। তখন হঠাৎ করেই এই রকম অবস্থা হলো কেন? কেন গতকাল শতাব্দী রায়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করে বলতে হলো হাতে পায়ে ধরে যে দয়া করে কিছু একটা করুন, এই অবস্থা আমার কতদিনে থাকব? ঋতব্রতর ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়ার আগে বিধায়করা তলায় তলায় কালীঘাট শিবিরে যোগদান করছেন এবং প্রতিদিন কথা চালাচ্ছেন যে আমরা কবে ফিরতে পারবো। এই রকম একটা পরিস্থিতি হলো কেন? একটা কথা খুব স্পষ্ট করে বলি, যেটা সংবাদ মাধ্যমে বেরিয়েছে, 20 জন সাংসদ যারা এনসিপিআই করেছেন, ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, খায় না মাথায় দেয় কেউ জানে না, তার মধ্যে 3 জন মুসলিম সাংসদ শুধু নয়, আবু তাহের, খলিলুর রহমান বা ইউসুফ পাঠান, মুর্শিদাবাদের এই 3 জন শুধু নয়, 6 থেকে 7 জন সাংসদ এই মুহূর্তে এনসিপিআই থেকে বেরিয়ে আসতে চাইছেন, ফিরতে চাইছেন তৃণমূলে। কারণ তারা ভয় পাচ্ছেন তাদের সাংসদ পদ খারিজ হয়ে যেতে পারে। কেন খারিজ হয়ে যেতে পারে এই ভয় পাচ্ছেন, সেইটাই ব্যাখ্যা করব। একটু ভিডিওটা শুনতে হবে মন দিয়ে। এবং এইখানে যে বিধায়করা নিজেদেরকে ঋতব্রতর পকেটের থেকে বেরিয়ে ওই বৃদ্ধ অরূপ রায়, যিনি মাথায় টুপি পরে আলাদা দলের চেয়ারম্যান ঘোষিত হয়ে আসল তৃণমূল মর্যাদা দাবি করছিলেন, তারাও কেন এরকম ফাম্বল করছেন? কেন ইলেকশন কমিশন একের পর এক ডেট, এই ঋতব্রতপন্থীদের হিয়ারিংয়ের পরে 23শে জুলাই ছিল, তারপরে 25শে জুলাই ছিল, সেটাও পেরিয়ে গেছে, কিছুই জানাচ্ছে না। মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন, তিনি ইলেকশন কমিশনকে চিঠি দিয়ে চাপ দিচ্ছেন যে আপনারা একটা সিদ্ধান্ত জানান। এই অবস্থা কেন দাঁড়ালো? কেন কল্যাণ ব্যানার্জি বলছেন কিছু একটা ঘটবে আগামী 15 দিনের মধ্যে? সৌগত রায় কেন বলছেন যে 3 জন কেন, আরো বেশি সাংসদ ফিরে আসতে চাইছেন? আমরা নেব কি নেব না, মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন কে নেবেন না সেটা ভাবছেন। এবং আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলেছি, বুঝতে পেরেছি তাদের পরিস্থিতি এবং পরিণতি অত্যন্ত করুণ। তারা ভয় পাচ্ছেন তাদের সাংসদ পদটাই না এই চক্করে চলে যেতে পারে। মহুয়া মৈত্রর অভিযোগ যদি সত্যিই হয়, তারা 40 কোটি টাকা করে নিয়ে কিস্তিতে বা এককালীন যাই হোক না কেন
তারা বিজেপির দিকে যেতে চাইছিলেন, বিজেপিকে সমর্থন করবে বলেছিলেন, এনডিএর মিটিংয়েও গেছেন, এখন বিজেপিতে যোগদান করতে চাইছেন। কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ওম বিড়লা কেউই এখনো অবধি কিছু বলেননি। তার কারণ হচ্ছে দিল্লিতে কিছু একটা ঘটছে কি, কারণ এই যে দলত্যাগ বিরোধী যে আইন সংবিধানের 10 শিডিউলে, সেটা ভার্চুয়ালি এই ইলেকশন কমিশন, এই স্পিকার বা পার্লামেন্ট মোদি শাহর তন্ত্র মকারি করে দিয়েছিলেন। কিন্তু যন্তর মন্ত্রে যে ছাত্রদের বিক্ষোভ হলো, ককরোচ জনতা পার্টির সাথে সাধারণ মানুষ মিলে যে প্রবল বিক্ষোভ সৃষ্টি করলো, ওই ককরোচ শব্দটা যিনি বলেছিলেন ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, সেই সূর্যকান্তের এখন এমন হাল হয়েছে, যিনি প্রত্যেকটা ব্যাপারে বিজেপিকে গার্ড করে চলছিলেন, তিনি ভার্চুয়ালি তার কথা অপব্যাখ্যা হয়েছে শুধু বলছেন না, পাবলিক মিটিং একের পর এক ক্যান্সেল করছেন, এত প্রবল চাপের মধ্যে রয়েছেন। অর্থাৎ বিজেপির যে তন্ত্র বেঁচেছিল সুপ্রিম কোর্টের ওপর নির্ভর করে, তারা আমাদের পক্ষে যেরকম অযোধ্যা জাজমেন্ট দিয়েছে, অন্য জাজমেন্ট দিয়েছে, তাহলে এগুলোও সব দেবে, বিশেষ করে চন্দ্রচূড়ের ক্ষেত্রে, বিশেষ করে সূর্যকান্তের ক্ষেত্রে। সেই সূর্যকান্ত এখন তার যা পরিস্থিতি, সেটা একটু আপনাদের সামনে তুলে ধরব। আগামীকাল 2 আগস্ট টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স, তাদের TISS এর কনভেনশন ছিল মুম্বাইতে। সূর্যকান্তের চিফ জাস্টিস হওয়ার কথা, চিফ গেস্ট হিসেবে যাওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠানে তিনি যেতে পারবেন না বা যেতে ভয় পাচ্ছেন, কারণ ওখানে ছাত্রদের বিক্ষোভ হতে পারে, অনুষ্ঠান ক্যান্সেল করা হয়েছে। শুধু তাই নয়, দিল্লির বুকে জাস্টিস HR খান্না মেমোরিয়াল লেকচার ছিল 28শে জুলাই, সদ্য 3 দিন আগে। বিষয় ছিল কি, ফ্রম ডিফেকশন টু মার্জার, দ্য নিড অফ রিপিল দ্য 10th শিডিউল। অর্থাৎ এই যে ডিফেকশন করে, অর্থাৎ দলত্যাগ করে যে অন্য দলে মিশে যাচ্ছে বিজেপির আমলে, একেবারে 10th শিডিউল যেটা দলত্যাগ বিরোধী আইন, তাকে এইভাবে বুড়ো আঙুল দেখিয়ে, তাহলে তো আর এই আইন থাকার কোনো দরকারই নেই, এই আইনকে প্রত্যাহার করা উচিত। এই রকম একটা বিতর্কিত বিষয়ে HR খান্না মেমোরিয়াল লেকচার, যিনি আয়োজন করেছিলেন বা পেছনে ছিলেন, তিনিও ভারতের এই সূর্যকান্তের আগে চিফ জাস্টিস ছিলেন সঞ্জীব খান্নার কাকা HR খান্না, তার নামে ওই মেমোরিয়াল লেকচার ছিল, যেখানে অনেক বক্তার মধ্যে জাস্টিস সূর্যকান্ত ছিলেন অন্যতম। কিন্তু তাতেও তিনি যাবেন না বলেছেন, কারণ এটা নিয়ে যদি বিতর্কের সৃষ্টি হয়। আর ঠিক এইখানেতেই এসে গেছে মূল বিষয়টা, যেটা কল্যাণ ব্যানার্জি, যিনি এই মুহূর্তে লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছেন, তাকে বহিষ্কার করেছে তৃণমূল সাংসদদেরই অভিযোগে, ওই মিতালি বাগের অভিযোগে তিনি নাকি অপমান করেছিলেন। সুপ্রিম কোর্টে কপিল সিব্বল যে মামলা করেছেন 10th শিডিউল, অর্থাৎ দলত্যাগ বিরোধী যে আইন করা হয়েছিল, সেইটার যে ব্যাখ্যা চেয়েছেন কপিল সিব্বল, জাস্টিস PS নরসিম্হা আর অলোক আর্ধের যে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চই হয়, সেই ডিভিশন বেঞ্চ গত 27শে জুলাই কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে যে মার্জার বলতে ঠিক কি বোঝায়। অর্থাৎ এই যে শতাব্দী রায় কাকলি ঘোষ দস্তিদার গিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহের পায়ে এরাম করে প্রণাম করে সাষ্টাঙ্গে ডাইভ দিয়ে মার্জ হতে চাইছে, সেই মার্জার প্রক্রিয়া, যেটাতে ভারতের সংবিধানের 10ম তফসিলে যেটাকে সম্পূর্ণভাবে বেআইনি বলা হয়েছে, আমি সেটার ব্যাখ্যাও দেব। সেইখানে কপিল সিব্বল যে মামলা করেছেন, এই আম আদমি পার্টির রাঘব চাট্টা সহ এমপিরা রাজ্যসভা যেভাবে বিজেপিতে চলে গেলেন, যেভাবে TMCর 20 জন সাংসদ লোকসভার, তারা হঠাৎ করে একটা দল NCPI
জয়েন করলেন। সেই দলের যারা বর্তমানে প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা কার্যকারী তারা কেউ এটা জানেন না, তারা কেউ রাজিও হননি, অর্থাৎ পুরো ফ্রড কেস। আমি বলছি এটা ফ্রড কেস। এবং উদ্ধব ঠাকরের যে সাংসদ 6 জন তারা হঠাৎ করে সিন্ধে গ্রুপে চলে গেলেন। সেই মামলার প্রেক্ষাপটে কপিল সিব্বল যে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে ক্ল্যারিফিকেশন দিন, তাতে সুপ্রিম কোর্ট 27শে জুলাই কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে প্যারা 4-এ যে এই মার্জার বলতে তোমরা কি বোঝাতে চাইছো, দলত্যাগ 10 শিডিউলে এইটা ক্ল্যারিফিকেশন দাও, ইমিডিয়েট দাও। এই মামলার হিয়ারিং হচ্ছে আসছে সপ্তাহে। অর্থাৎ খুব স্পষ্ট হয়ে গেল যে এমন একটা আইনি ক্যাচাকলে পড়েছেন এরা, যে বলে না যে এখন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা। এটার প্রেক্ষাপট তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি সুভাষ দেশাই ভার্সেস প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নর অফ মহারাষ্ট্র যে মামলাটা হয়েছিল 2023 সালের 19শে সেপ্টেম্বর, তার যে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ তার যে রায় দেয়, সেই রায়ের প্রেক্ষাপটে যদি ইমপ্লিমেন্ট করতে হয় 10 শিডিউল, তাহলে এই শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার, ইউসুফ পাঠান, আবু তাহের, খলিলুর রহমান, বাপি হালদার, পার্থ ভৌমিকের সবার পদ চলে যাওয়ার কথা। সেই রায়তে কোন পক্ষের কারা ছিল? সেই রায়তে উদ্ধব ঠাকরের দলের পক্ষে ছিল কপিল সিব্বল, অভিষেক মনু সিংভিরা। আর এই তুষার মেহতা যিনি এখন সলিসিটার, হরিশ সালভে, তারা ছিল এই বিজেপির পক্ষে বা সরকারের পক্ষে বলা চলে। ফাইনালি কি দাঁড়ালো? তাতে যেটা জাজমেন্ট হয়েছিল, সেই জাজমেন্টটা আমি একাধিকবার খতিয়ে পড়ি। আপনারা জানেন অরুণাংশু চক্রবর্তী আমাদের যিনি লয়ার ছিলেন, তিনি আগে ব্যাখ্যা করেছিলেন। তাতে পরিষ্কার বলা হয়েছে যে সংবিধানের 10ম তফসিলে বলা হয়েছে অরিজিনাল পার্টি বলতে বোঝায় যে পার্টির সিম্বলে তারা জিতে এসেছেন সেই পার্টির অফিস বেয়ারার অ্যান্ড আদার্স, এবং সেই অরিজিনাল পার্টি থেকে যদি তারা বেরিয়ে যান, সংখ্যায় যাই হন না কেন, তাদের জনপ্রতিনিধিত্ব আইনে তাদের জনপ্রতিনিধির পদ অর্থাৎ এমপি এমএলএ এর পদ খারিজ হবে। প্রথম তো এই মামলাটা সুপ্রিম কোর্টে হয়ে রয়েছে এই 20 জনের। এরপরে পার্থ ভৌমিক ছটফটাচ্ছেন। ব্যারাকপুরের পার্থ ভৌমিক এত গাদ্দার আমার ধারণা ছিল না। অতীতে কথা বলে মনে হতো নাট্যকার, অবশ্য নাট্যকার তিনি শ্রমিক ভট্টাচার্য নাটক দেখেন। এবং এই বৃহস্পতিবারে অর্থাৎ গত এই সপ্তাহে নৈহাটির জগদ্দলের বিধায়কদের নিয়ে পার্থ ভৌমিক তার নাটক করেছিলেন একাডেমি অফ ফাইন আর্টসে। কথা ছিল হেঁটে যাব ছায়াপথ। আমি ভাবতে চান ছায়াপথে কি, কথা ছিল হেঁটে যাব গাদ্দার পথ। এরকম কোনো নাটক করলে ভালো করতেন। তিনি নৈহাটির এদের আমন্ত্রণ জানান এই বিধায়করা যদি কিছু করে, এবং পরিস্থিতি এতটাই জটিল হয় যে এরা এখন শুভেন্দু অধিকারীকে ধরছেন যে ফাইনালি কি দাঁড়ায়। অর্থাৎ সাংবিধানিক বেঞ্চ যে রায়টা দিয়েছিল তাতে কারা ছিল আপনারা একটু জাজেদের নামটা জেনে নিন। ডিওয়াই চন্দ্রচূড় ছিলেন চিফ জাস্টিস, এম.এস. শাহ ছিলেন জাস্টিস, কৃষ্ণ মুরারি ছিলেন জাস্টিস, হিমা কৌলি ছিলেন জাস্টিস, পি.এ. নরসিমহা ছিলেন। তারা পরিষ্কার বলেন যে এই ব্রেক অ্যাওয়ে গ্রুপ করে কোথাও জয়েন করা যাবে না, হলে তার পদটি খারিজ হয়ে যাবে। তাহলে উদ্ধব ঠাকরের দল ভেঙে যারা সিন্ধেতে চলে গেছিল তাদের কেন হয়নি? কারণ সেটা এই মামলা রায়ের আগে হয়েছিল। অর্থাৎ ওই মামলার প্রেক্ষাপটে যদি কপিল সিব্বলের এই আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারকে জবাবদিহি করতে হয়, তাহলে কেন্দ্রীয় সরকারের জবাবের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এবং ফাইনালি মামলাটা পি.এস. নরসিমহা অলোক আরোধির কোর্ট থেকে চিফ জাস্টিসের কোর্টে যাবে। যে চিফ জাস্টিস এক ককরোচ শব্দ বলে আজকে ককরোচ জনতা পার্টি করে তাদের কি অবস্থা হয় বিজেপির হালাত বুঝিয়ে দিল। ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হলো। যদিও ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার পরে যে প্রহ্লাদ যোশী হয়েছেন তিনি
একেবারেই তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। বিলকিস বানুর কেসে ধর্ষণকারী, হত্যাকারী যারা সব জেল খেটে বেরিয়ে এসেছিল তাদেরকে ফুলের মালা পরানোতে তিনি সমর্থন করেছিলেন। যাক, যেটা এখানে অপ্রাসঙ্গিক। কিন্তু সূর্যকান্ত, যিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হিসেবে বিজেপির এই বিভিন্ন কাজগুলোকে, দলবিরোধী কাজগুলোকে, দলত্যাগ করার যে কাজগুলো, সংবিধানের পরিপন্থী, আইনের পরিপন্থী, সেগুলোকে স্বীকৃতি দেওয়ার কাজ সরাসরি না করলেও অনেকটাই নির্ভর করছিল বিজেপি, তিনি এবার পাবলিকলি অ্যাপিয়ারেন্স হওয়াই বন্ধ করে দিয়েছেন, যে জনতা কোথাও না বিক্ষোভ দেখিয়ে দেয়। অর্থাৎ আমি আমার এত বছরের সাংবাদিক জীবনের অভিজ্ঞতায় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস প্র্যাকটিক্যালি ভারতের যদি কাঠামো সাংবিধানিক দেখা যায়, আমার মতে প্রেসিডেন্টের পরেই তার পদের গরিমা। সেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস 28 তারিখে দিল্লির বুকে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারের প্রোগ্রাম তিনি যাবেন না বলে জাস্টিস HR খান্নার মেমোরিয়াল লেকচারের অনুষ্ঠানই বাতিল করতে হলো, কারণ দলত্যাগ বিরোধী যে ডিফেকশন বিল, সেটাকে তারা বলছে আর দরকার নেই, এভাবে সব হুড়ুর করে বিজেপির আমলে দলত্যাগ করে, তাহলে গিয়ে তাকে কিছু বলতে হতো। তিনি TISS এর প্রোগ্রামে, কনভেনশনে যাবেন না বলেছেন। অর্থাৎ সুপ্রিম কোর্ট, আমি বোঝাতে চাই যে প্রবল চাপে আছে টু প্রোটেক্ট দ্য বিজেপি গভর্নমেন্ট ডুইং অল ইললিগাল অ্যাক্টিভিটি অ্যান্ড গিভ দ্য গ্রিন সিগন্যাল। এই গাছ কাটো, আন্দামান ধ্বংস করে দাও, গাছ কেটে অন্যান্য কাজ করো, যা করছে সুপ্রিম কোর্ট অদ্ভুতভাবে এতদিন ধরে যার বৈধতা দিচ্ছিল, সেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসই প্রচণ্ড সংকটে পড়েছেন। এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সংকটে বা সমস্যায় পড়ার ফলে যেটা হয়েছে, আজকে জ্ঞানেশ কুমারও সমস্যায় পড়েছে। জ্ঞানেশ কুমার তিনি ঋতব্রতদের একের পর এক ডেট দিয়েও ঋতব্রতরা যখন প্রমাণ করতে পারছেন না, ওই বালিশৃত কুণাল ঘোষের ভাষায়, তো তাদেরকে সময় দিচ্ছেন কিন্তু তাদেরকে স্বীকৃতি দিচ্ছেন না। কাকলি ঘোষ দস্তিদার তারা ওম বিড়লার কাছে দৌড়ে যাচ্ছেন যে আমাদের NCPI মর্যাদা দেওয়া হোক, না দেওয়া হলে আমাদের বিজেপিতে জয়েন করতে বলা হোক। কারণ সংসদে যখনই তারা কিছু বলতে উঠছেন, তখন পরিষ্কারভাবে দেখানো হচ্ছে যে তারা এখনো তৃণমূল কংগ্রেসেই আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে কেন এনেছিলেন, কাকলি, জুন, রচনা থেকে শুরু করে বরানগরী শান্তিকে দাঁড় করিয়েছিলেন, এ নিয়ে বিস্তারিত আলোচনার জায়গা আছে, বিস্তারিত বক্তব্য আছে। তিনি অত্যন্ত অন্যায় কাজ করেছিলেন আমি মনে করি, এবং তিনি একেবারেই অ্যাপলিটিক্যালি একটা দল তৈরি করে ফ্যান ক্লাব এক্সটেন্ডেড করে চালাতে চাইতেন। সে প্রসঙ্গটা ভিন্ন। প্রসঙ্গ হচ্ছে যে তৃণমূলের এই সাংসদ এবং বিধায়করা প্রবল চাপে পড়েছেন, এবং পড়ার পরে কি হয়েছে, এই 3 জন মুসলিম সাংসদই শুধু নন, আমার কাছে খবর হচ্ছে আরো 3 জন হিন্দু সাংসদ, আমি তাদের নাম এখানে নেব না, ইচ্ছাকৃতই নেব না, তার মধ্যে গ্রাম থেকে, জেলা থেকে সব নির্বাচিত, কলকাতারও একজন আছে, তারে তরে তরে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিলার পাঠাচ্ছে। এবার 20 থেকে যদি 3 বা 6 যাই বাদ যাক না কেন, ওই টু থার্ড যেটা বলা হচ্ছে, যেটারও কোনো আইনগত বৈধতা নেই, এই 2023 সালের সুভাষ দেশাই কেসের জাজমেন্টের পরে, তাহলে কোনো বৈধতাই থাকবে না। অর্থাৎ সরাসরি তাদের সাংসদ পদ খারিজ হয়ে যেতে পারে, এবং তাদের সাংসদ পদ খারিজ হলে বিজেপির টিকিটে এরা কেউ জিতেও আসতে পারবে না, বিজেপি টিকিটও দেবে না, এবং এরা পথে যাবে গড়াগড়ি, এদের ভবিষ্যৎ মাঝপথেই খারিজ হয়ে যাবে। ফলে জোনা 6 সাংসদ কালীঘাট শিবিরে নিয়মিত ফিলার পাঠাচ্ছেন, যোগাযোগ করছেন। শুধু তাই নয়, আমার হিসেবে ঋতব্রতর 21শে জুলাই যে মিটিং হয়েছিল, পরে আমি আবার রিকনফার্ম করেছি, সেখানে 13 জন, মতান্তরে 15 জনের বেশি বিধায়ক যাননি। অর্থাৎ 65 যে ক্লেম করা হচ্ছে তার মধ্যে 50 জন তারা যাননি। তার মধ্যে 32 জন বিধায়ক, আমি নাম্বারটা স্পেসিফিক্যালি করছি, তারা অলরেডি মমতা ক্যাম্পের সাথে যোগাযোগ করেছেন। কিন্তু মুশকিল হচ্ছে, এইরকম 2-3 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে গিয়ে দেখাও করেছিলেন, এবং 2 জন 21শে জুলাইয়ের সভামঞ্চেও ছিলেন,
তারপর দুম করে তাদের যে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছিল উইথড্র করা হয়েছে, তাদেরকে পুলিশের পক্ষ থেকে ভয় দেখানো হচ্ছে। আসলে বর্তমান মুখ্যমন্ত্রী, যিনি প্রাক্তন তৃণমূলের সমস্ত দুর্নীতি, সমস্ত কে কোথায় কি করছেন সবই জানতেন এবং সেই ব্যাগেজ তারও আছে, কারণ তাকে নারদা স্টিং অপারেশন থেকে শুরু করে সমস্ত ছবি আছে। তিনি বিজেপি দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি, সে কথাও বারবার বলেছেন, সেটা ভিডিও পাবলিক ডোমেনেই আছে যা যা হয়। তিনি এখনো পর্যন্ত এদেরকে পুলিশের ভয় দেখিয়ে আটকাচ্ছেন। ঘটনাচক্রে আমি এইরকম একজন বিধায়ক, তাকে প্রকাশ্যে বলতে শুনেছি যে আর বিধায়ক থাকতে চাই না, রাজনীতি করাটাই ভুল হয়েছে। তার নাম মদন মিত্র। তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন। তারপরে আমি মদনদাকে ফোন করি, কথাবার্তা হয়, বলি এত বিভিন্ন সময় মানুষের উপকার করেছো, সামাজিক জীবনে থেকে হসপিটালে ভর্তি, পিজি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল কখনো না দেখে বিভিন্ন সময় মদন মিত্রর সামাজিক কর্মকাণ্ডে যদি দেখেন, তার অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি সেটা কিন্তু কম নয়। এতদিন বাদে মদন মিত্র বাড়িতে আমি গেছি, যে বাড়িতে তার দাদুর সাথে সুভাষচন্দ্র, চিত্তরঞ্জন দাসের ছবিও আছে। তাহলে কেন এই আক্ষেপ? তিনি বলেন যে কতদিন এই ঋতব্রতর সঙ্গে থাকা যাবে, এ আক্ষেপ। অর্থাৎ, এবং আমি এখানে নাম করব না, একাধিক বিধায়ক তারা কিন্তু ফেরার জন্য ব্যগ্র হয়ে রয়েছেন, তারা আর থাকতে পারছেন না, ছটফট ছটফট করছে। কলকাতা পুরসভার যে কাউন্সিলররা নেই, ভোট ভেঙে দেওয়ার পরে তাদের মধ্যে 70 জন ভবিষ্যতে গেছিল, 15 জন গেছিল 21শে জুলাই ঋতর পকেটের ওই গান্ধী মূর্তি পাদদেশে, সেই সংখ্যাটা 15-এর ওপর বাড়েনি। কোনো কলকাতা কর্পোরেশনের তৃণমূলের যে 134 জন যারা কর্পোরেটর কাউন্সিলর, তারা কেউ আর ওই ক্যাম্পে যেতে চাইছেন না, তার থেকে বাবা ঘরে বসে থাকবো। অর্থাৎ এমন একটা পর্যায় সৃষ্টি হয়েছে, যারা ভোটের ফলাফল প্রকাশের পরে 2 মাসের মধ্যে শিবির বদলে চলে গেছিল এবং মনে করেছিল তৃণমূল কংগ্রেসের অস্তিত্বহীন পড়বে, কিন্তু আইনের ক্যাচাকলে পড়ে তাদের এখন ছটফট করার অবস্থা। এখানে তো মামলা ঝুলে রয়েছে হাইকোর্টে ঋতব্রতকে কেন্দ্র করে, তাকে বিধায়ক পদের দলনেতার যে মর্যাদা, কারণ ওই একইভাবে ওই মামলার যে সুভাষ দেশাইয়ের যে কেস, তাতে পরিষ্কারভাবে বলা হয়েছে দল মানে বিধায়ক দল নয়, দল মানে যেটা মূল দল, যার অফিস বিয়ারা, তারা যাকে বিরোধী দলনেতা বলবে সেই বিরোধী দলনেতা। এখানে স্পিকারের কিন্তু কোনো ভূমিকা নেই, একদম ক্যাটেগরিক্যালি এই রায় ছিল। কিন্তু এখানে আমরা দেখেছি বর্তমান স্পিকার রথীন্দ্রনাথ বসু, তিনি সে রায় না মেনেই কাজ করেছেন। এখন জানি না হাইকোর্ট কি রায় দেবে, কিন্তু সব মিলিয়ে সামগ্রিকভাবে ঋতব্রত নিজে যেমন চাপে, কাকলি চাপে, শতাব্দী চাপে, এবং যে 3 জন মুসলিম বিধায়ক কোনোভাবেই বিজেপি যাদের নেবে না, তারাও চাপে। সব মিলিয়ে যা দাঁড়িয়েছে, বিদ্রোহী হওয়ার হাওয়া বেরিয়ে যাওয়ার জোগাড়, রাতের ঘুমও ছুটছে। আইনের জাতাকলে বা ক্যাচাকলে না পড়ে তাদের এই মাঝপথেই সাংসদ বা বিধায়ক পদ খারিজ না হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছেন, কি হবে পরিষ্কার জানি না। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে, হিয়ারিংয়ের পরে বিষয়টা আরও স্পষ্ট হবে, কি দাঁড়ায়, কোন দিকে জল গড়ায়। তবে যেভাবে সুপ্রিম কোর্টও এই যন্তর মন্তরের বিক্ষোভের পরে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং কেন্দ্রীয় সরকার মোদী শাহ যেভাবে চাপে পড়েছে, তাতে সুপ্রিম কোর্টও প্রবল চাপের মধ্যে আছে। ফলে অন্য কোনো রকম রায় দিতে গেলে সুপ্রিম কোর্টকেও কিন্তু 10 বার ভাবতে হবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।